Just a minute, একটু। Just a minute, just a minute. Very good evening, my beloved student. Very good evening. Very good evening. সবাই জয়েন করে নিক, আমরা একটু ওয়েট করে যাই, জাস্ট এ সেকেন্ড, সবাই একটু জয়েন করে নিক তাহলে না। আমি একটু শেয়ার করে দিই, সবাই একটু জয়েন করে নিক, জাস্ট এ সেকেন্ড। তোমরা একটু শেয়ার করে দাও, প্রত্যেকে তোমরা একটু শেয়ার করে দাও। কলিযুগ চলছে স্যার, কলিযুগ একদম। এখন শিক্ষক ওয়েট করতে হবে, তো কলিযুগের দায়িত্ব পালন করে নি, তোমরা একটু কলিযুগের দায়িত্ব পালন করে নাও, প্রত্যেকে শেয়ার করে দাও, কেমন একদম। So everything is fine, screen visible রয়েছে, I am audible everyone, sound clear রয়েছে একদম। Okay. So very good evening, my beloved student and my dear future officers. Welcome back on this learning platform, Civil Service 24/7. This is me, Shomin Goswami, educator of Civil Service 24/7 and also author of Indian Polity Constitution, Modern Indian History, books for civil service preparation. This book is available online platform. And my friends, এর আগেও আমরা পরিচয় করেছি, আজকে আমরা কি পড়বো স্যার, এবং those student who are new in this particular channel, তো বলে রাখি Civil Service 24/7 বেঙ্গলি এডুকেশনাল প্ল্যাটফর্ম, যেখানে তুমি সিভিল সার্ভিস, WBCS, UPSC এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করতে পারবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো রেগুলার ক্লাসের জন্য। ডেলি 4:30 থেকে 5টার মধ্যে, হ্যাঁ স্যার, ডেলি 4:30 থেকে 5টার মধ্যে, আজকে 4:40 ক্লাস শুরু হয়েছে, হ্যাঁ স্যার, তো 4:30 থেকে এখানে স্যার ডেলি একটা সেশন নেওয়া হয়, সেটা হলো ইন্ডিয়ান পলিটি, হ্যাঁ স্যার। তো ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের ক্লাস, এবং তারপরে আজকে, গতদিনও নেওয়া হয়েছে, আজকেও নেওয়া হবে, সেটা হচ্ছে 5:30 থেকে তোমরা দেখবে একটা ক্লাস রয়েছে, সেটা হলো বেটা ইন্ডিয়ান ইকোনমি। হ্যাঁ, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, রেগুলার ক্লাসগুলোকে ফলো করো, কেমন একদম। কেন ফলো করবো স্যার, তোমার প্রিপারেশনের ক্ষেত্রে কাজে লাগবে। কালকে আমরা করবো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি, তো আজকে দুটো সেশন রয়েছে, এবং তারপর আমার পেড ব্যাচের ক্লাস রয়েছে, তারপরে আবার আমাদের ক্লাস শুরু হবে কটা থেকে স্যার, রাত্রি 10:20 থেকে। 10:20 থেকে আমরা স্যার এমসিকিউ প্র্যাকটিস করবো ইন্ডিয়ান পলিটি, এবং এমসিকিউ প্র্যাকটিস করবো স্যার মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। কেন প্র্যাকটিস করবো স্যার, ফর আওয়ার আপকামিং WBCS এক্সাম 2023। তো এটা হলো স্যার টুডেজ ক্লাস শিডিউল সিভিল সার্ভিস 24/7 এখন থেকে রাত্রি 12টা অবধি। আমি আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি। দো স্টুডেন্ট হু আর নিউজ, তাদেরকে নিউ রয়েছে তাদেরকে বলছি, নিউ স্টুডেন্ট যারা, তারা সাবস্ক্রাইব করে রেখো, ভালো লাগলে লাইক করো, না লাগলে শেয়ার করো, কেমন একদম। দেখো, তো আজকে আমরা কি পড়বো স্যার, কালকে আমরা স্টার্ট করেছিলাম ফান্ডামেন্টাল রাইটস,
কিন্তু ফান্ডামেন্টাল রাইটস পড়ার আগে আমি আরেকবার বলে দিই, দেখো ডব্লিউবিসিএস এক্সাম বা সিভিল সার্ভিস এক্সামিনেশনকে যদি মনে করো সঠিক ওয়েতে কমপ্লিট করব, সঠিকভাবে সাবজেক্টকে বুঝবো, দেখো আমি একজন এডুকেটর, আমি চাই আমার যুব সমাজকে এডুকেট করতে, বোঝাতে পারলাম না। তো সঠিকভাবে তোমরা যদি সাবজেক্টকে বুঝতে চাও, তো সঠিকভাবে বুঝলে, আর যদি মেমোরাইজেশন শুরু করো, তো না ভালোভাবে শিক্ষিত হতে পারবে, চাকরি পাওয়া তো দূরের কথা। তো সাবজেক্টকে ভালো করে আগে বুঝতে শেখো। তো আমার যেটা সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, ভেরি গুড ইভিনিং প্রশান্ত, ভেরি গুড ইভিনিং। কে রয়েছে, প্রশান্ত না সত্যি, একটু জানাবে। ভেরি গুড ইভিনিং। আর একটু পেড ব্যাচের গ্রুপগুলোতে শেয়ার করে দাও, কেমন, একদম দেখো। তো বিফোর উই স্টার্ট দিস লেকচার, আমি দুটো কথা তোমাদের বলে নিতে চাই। দেখো, আমি তোমাদের বারবার বলি, সিভিল সার্ভিস এক্সামিনেশনের যদি কোনো কারেন্সি থেকে থাকে, তো সেই কারেন্সি হলো বেটা টাইম। তো নির্দিষ্ট টাইমের মধ্যে যদি সঠিকভাবে সিলেবাসকে কমপ্লিট করতে চাও, ভেরি ইকোনমিক্যাল প্রাইস মান্থলি 300। হ্যাঁ স্যার, তো মান্থলি 300-এ নিজের হোম এনভায়রনমেন্টে বসে প্রিপারেশন করার সুযোগ পাবে। কার সঙ্গে স্যার? সৌমেন গোস্বামীর সঙ্গে, একদম। এবং অনলাইন ক্লাসের জন্য তোমরা কি করবে বেটা, নাম্বারটা এখনই নোট ডাউন করে নাও এবং হোয়াটসঅ্যাপে সেভ করে নাও, এবং ডেমো ক্লাসের জন্য যোগাযোগ করো। ডেমো ক্লাস করার পর তোমার যদি মনে হয় যে হ্যাঁ, আমাদের দেওয়া গাইডেন্স তোমার কোনো কাজে লাগবে, তাহলে তুমি জয়েন করে নিতে পারো টার্গেট WBCS 2024 বেসিক টু অ্যাডভান্স লেভেল পেড ব্যাচ। দিস ইজ আ গোল্ডেন অপরচুনিটি, ভেরি ইকোনমিক্যাল প্রাইস, ইউ ক্যান বিকাম নেক্সট WBCS অফিসার। নিজের যে ড্রিম রয়েছে, সেই ড্রিমকে বেটা প্রশান্ত, ভেরি গুড ইভিনিং। সেই তোমাদের আজকে পেড ব্যাচে ক্লাস রয়েছে প্রশান্ত, 7:30 থেকে নেবো, কেমন, একদম। লিঙ্ক শেয়ার করেছি, দেখবে, শোনো। তো একটু শেয়ার করে দাও, বলে দাও, শোনো প্রশান্ত, নোট ডাউন করো, শোনো। তো বিষয় হচ্ছে, আমরা দেখবো যে স্যার, তাহলে ডেমো ক্লাসের পর তুমি যদি মনে করো যে হ্যাঁ, জয়েন করা দরকার, সাবজেক্টকে সঠিকভাবে বোঝা দরকার, এবং মান্থলি 300 মোবাইল রিচার্জ, বোঝাতে পারলাম না? হ্যাঁ স্যার। তো যারা স্যার বলো যে লক্ষাধিক টাকা ফিস দিয়ে পড়ার সামর্থ্য নেই, তাদের জন্য বলছি ভেরি ইকোনমিক্যাল প্রাইস, শোনো। এবং স্যার কি, তো প্রাইস লো বলে স্যার এডুকেশন কোয়ালিটি, হ্যাঁ, এখন এডুকেশন কোয়ালিটি কেমন সেটা তুমি ইউটিউবে দেখো, সেটা তুমি ডেমো ক্লাস জয়েন করে দেখো, তারপর যদি তোমার মনে হয় তবে তুমি এনরোল করো মান্থলি 300 একটা ব্যাচ ফিস পেমেন্ট করে। তো 9775249137, দিস ইজ দ্য অফিসিয়াল নাম্বার, সিভিল সার্ভিস 24/7। অ্যান্ড টুডেস টপিক, আজকে আমরা কি পড়বো স্যার? আমরা আগের দিন পড়ছিলাম ফান্ডামেন্টাল রাইটস। তো ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন পড়াতে গিয়ে আমি তোমাদের এই চ্যানেলে অলরেডি ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পড়িয়েছি, পার্ট 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়িয়েছি, বল হ্যাঁ স্যার পড়িয়েছে। তো তারপরে গতকালকে আমি তোমাদের পড়াচ্ছিলাম ফান্ডামেন্টাল রাইটস, এবং ফান্ডামেন্টাল রাইটস পড়াতে গিয়ে আমি তোমাদের ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশন পড়িয়েছি। আমি তোমাদের বলেছি যে ফান্ডামেন্টাল রাইটস এর ইভলিউশন কিভাবে হলো, রাইটস এর সৃষ্টি কিভাবে হলো, কালকে কিন্তু আমরা ইন ডিটেল আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা স্যার ফান্ডামেন্টাল রাইটস পড়া শুরু করব আর্টিকেল 12 থেকে। তাহলে প্রথম কালকের ক্লাসের 2 মিনিটের কুইক রিক্যাপ নেব, 2 মিনিটের জাস্ট, কেমন, একদম। তো আমরা যেটা দেখেছি, জাস্ট আ সেকেন্ড এভরিওয়ান। তো ফান্ডামেন্টাল রাইটস এর আমরা জাস্ট একটা স্যার কুইক রিক্যাপ নেব। কিরকম রিক্যাপ নেব বেটা? কালকের ক্লাসের 2 মিনিটের। দেখো, যে সমস্ত স্টুডেন্ট দেখেছো তাদের রিভিশন হবে, যারা দেখোনি একবার দেখে নেবে ক্লাসটা শেষের পরে। দেখো 2 মিনিটে, দেখো জাস্ট 1 মিনিট। তাহলে স্যার ফান্ডামেন্টাল রাইটস, হ্যাঁ স্যার, এফআরস, হ্যাঁ স্যার। তো ফান্ডামেন্টাল রাইটস কালকে আমরা দেখেছি, যার বাংলা অর্থ হলো স্যার মৌলিক অধিকার, হ্যাঁ স্যার। তো কালকের ক্লাসে আমরা দেখেছি যে অধিকার কাকে বলে। কালকের ক্লাসে আমরা দেখেছি অধিকার যে শব্দটা রয়েছে বেটা রাইটস, সেই রাইটস এর অর্থ কি, এবং রাইটস এর অর্থ আমরা দেখেছি দুটো দিক থেকে। একটা দেখেছি আমরা উইথ দ্য আইজ অফ স্টেট, একটা আমরা রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে অধিকারের সংজ্ঞা কি, অধিকারের সূচনা কবে হলো, আমরা স্যার দেখতে গিয়ে দেখেছি যে 1215 সালে, হ্যাঁ স্যার, ইংল্যান্ডের রাজা কিং জন এবং তার প্রজার মধ্যে স্যার হিস্টোরিক্যাল সাইন হয়, চার্টার সাইন হয়, যাকে বলা হয় অধিকারের সনদ বা ম্যাগনা কার্টা বা ম্যাগনা চার্টার। বোঝাতে পারলাম না? হ্যাঁ স্যার, অধিকারের সনদ
ম্যাগনা কার্টা বা ম্যাগনা চার্টার, তুমি কোন ইংলিশ বলো সেটা তোমার উপর ডিপেন্ড করছে। শোনো, সরি, দেখো, তো তো কালকের ক্লাসে আমরা স্যার এটা দেখেছিলাম, এবং তারপরে আমরা দেখেছিলাম যে গোটা বিশ্বে যে 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 দেশে, বা স্যার যে 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 দেশে মানে বাবা মোস্ট অফ দ্য লিবারেল কান্ট্রিজে তোমরা ফান্ডামেন্টাল রাইটস দেখতে পাবে। তো তোমরা বিশ্বের যে সমস্ত দেশে তোমরা ফান্ডামেন্টাল রাইটস দেখতে পাবে, তো মাই ডিয়ার ফিউচার অফিসার্স, ফান্ডামেন্টাল রাইটস শুধুমাত্র ইন্ডিয়া নয়, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যাডপ্ট করেছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কাছ থেকে। কালকে আমরা ক্লাসে এটা দেখেছি, এবং আমরা দেখেছি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বিল অফ রাইটস কে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি দেয় স্যার কবে স্যার? আন্ডার দ্য 10th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, আন্ডার দ্য 10th কনস্টিটিউশনাল ইউএসএ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, একদম। এবং তারপর আমরা দেখেছি বিল অফ রাইটস কে স্যার, বিল অফ রাইটস কে কি করা হয় বেটা? বিল অফ রাইটস কে ইউএসএ কনস্টিটিউশনে স্যাংশন দেওয়া হয়। তারপর যখন আমরা ইন্ডিয়ার কন্টেস্টে বুঝতে শুরু করেছি, কালকের ক্লাসে দেখেছি এইবার ইন্ডিয়া, হ্যাঁ স্যার, ইন্ডিয়াও ইউএসএ থেকে অ্যাডপ্ট করেছে, একদম ভালো জিনিস, অ্যাডপ্ট করা যেতেই পারে। তো ভারতীয় সংবিধানের কোথায় ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, এটা কিন্তু সামারি কালকের ক্লাসের, যদি ডিটেলে দেখতে হয় প্রিভিয়াস ক্লাসটা দেখবে নতুন স্টুডেন্ট। দেখো, তো ইন্ডিয়া আমরা দেখেছি পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আজকের ক্লাসটা বোঝার জন্য সাফিসিয়েন্ট বলে দিচ্ছি, শুনে নাও। Part 3 of the Indian Constitution, Article 12 to Article 35 কি রয়েছে বেটা? রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। হ্যাঁ স্যার, আমাদের রয়েছে বেটা এফআরস, একদম। তো ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশন কালকে আমরা দেখেছি যে ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক রাইটস। দেখেছো, গ্রেট চার্টার অফ দ্য ফ্রিডম 1215 সালে, সেই হিস্টোরিক্যাল টাইম যেখানে স্যার সাইন হচ্ছে, কালকে ইন ডিটেল বলেছি সাম কন্ডিশনাল রাইটস, হ্যাঁ স্যার, কিন্তু কন্ডিশনাল হলেও রাইটস এর সূচনা তো হলো, হ্যাঁ স্যার হলো। তো ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশন দেখতে গিয়ে আমরা আগের দিন দেখেছিলাম যে ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইট। বল স্যার, আবার আপনার শুরু হলো। শোনো, আজকে নতুন পড়াবেন না, আজকে নতুন পড়াবো। আজকে আমরা ক্লাসে কি পড়বো শোনো, আজকে আমরা ক্লাসে পড়ব কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আর্টিকেল 12 এবং আর্টিকেল 13। স্যার আজকে আমরা দুটো আর্টিকেল পড়ব, এবং দুটো আর্টিকেল পড়ার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব যে সাবজেক্ট মেমারাইজেশন করে হয় না, সাবজেক্টকে স্যার ভেতর দিয়ে বুঝতে হয়। বোঝাতে পারলাম না? পারলাম না? একদম কিভাবে বুঝতে হয় সেটা দেখো। শোনো, একদম স্কুল লেভেলের পড়বো, একদম বেসিক লেভেলের, একদম বিগিনার্স ক্লাস। আমি প্রথমে এসেই ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 12 দিয়ে শুরু করিনি, প্রথমে তোমাদের রাইটস এর রিভিউলেশন বুঝিয়েছি, তারপর তোমাদের ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশন কালকে পড়িয়েছি, আজকে 1 মিনিটে ডেফিনেশনটা দেখে নাও। তো ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশন যদি দেখো, তো তোমরা দেখবে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস খাতায় লেখো। বল না স্যার, আজকে জ্যোতিষী লিখতে বারণ করেছে। ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস, ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক ইন হিউম্যান নেচার, হুইচ আর, কালকে আমরা দেখেছি না বেটা? হ্যাঁ বেটা স্যার দেখেছি, হুইচ আর বেসিক ইন হিউম্যান নেচার। হ্যাঁ স্যার, কালকে আমরা দেখেছি। তো নাম্বার 1 পয়েন্ট দেখেছি যে ফান্ডামেন্টাল রাইটস দোজ রাইটস হুইচ আর বেসিক ইন হিউম্যান নেচার। তারপরে আমরা 2 নম্বর পয়েন্ট দেখেছি যে ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস দ্যাট আর রেকগনাইজড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো ফান্ডামেন্টাল রাইটস নাম্বার 1 পয়েন্ট মনে রাখতে হবে, যেগুলো স্যার বেসিক রাইটস, একদম স্বাভাবিক রাইটস, যেগুলো স্যার হিউম্যান ইন নেচার, মানুষের একদম স্বাভাবিক অধিকার, এবং সেই স্বাভাবিক অধিকারগুলো বেটা রেকগনাইজড বাই দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এবং 3 নম্বর পয়েন্ট আমরা দেখেছি যে এনফোর্সেবল বাই দা জুডিশিয়ারি, এনফোর্সেবল বাই দা জুডিশিয়ারি, হ্যাঁ স্যার। এবং 4 নম্বর পয়েন্ট আমরা দেখেছি যে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার তুমি বেটা এনজয়
করবে কার এগেনস্টে? তুমি এনজয় করবে বেটা এগেনস্ট দ্য স্টেট, তুমি এনজয় করবে এগেনস্ট দ্য স্টেট। তো চারটে ওয়ার্ড খাতায় লিখে নাও। নাম্বার ওয়ান খাতায় লিখে নাও যে এটা হলো বেটা ডেফিনেশন, কাল আমরা দেখেছি। তো ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর বেসিক ইন হিউম্যান নেচার। একদম বেসিক রাইটস আমরা দেখবো আজকে, যে বেসিক রাইটস কি, কালকেও বলেছি আজকেও দেখবো। এবং যেগুলো স্যার রেকগনাইজড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি এগেইনস্ট দ্য স্টেট, and লাস্ট ইম্পর্টেন্ট লাইন, লাস্ট ইম্পর্টেন্ট লাইন কি বলেছিলাম বেটা? লাস্ট ইম্পর্টেন্ট লাইন বলেছিলাম কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য ফান্ডামেন্টাল, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড। হ্যাঁ স্যার, ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড। তো কেন ফান্ডামেন্টাল ল কালকে ইন ডিটেল পড়েছি, আজকে আর বলবো না। যারা দেখেছো তাদের তো বুঝতে সুবিধা হলো, রিলেট করতে পারলে, ব্রেন ওয়ার্ম আপ হয়েছে। এইবার আমরা টপিকে যাব, কিন্তু টপিকে যাওয়ার আগে আজকে আমরা দুটো পড়বো। আজকে টপিক কি? আজকে ফান্ডামেন্টাল রাইটস এর টপিক স্যার দুটো, ভেরি বেসিক ক্লাস। এবং সেই টপিকে আমরা দুটো আর্টিকেল নিয়েছি, আর্টিকেল 12 এবং আর্টিকেল 13। কালকে আমরা স্যার রাইট টু ফ্রিডম আর্টিকেল 14 থেকে পড়তে শুরু করব। আই হোপ পিকচার গেটিং ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে ঠোকো লাইক, করো শেয়ার, বলো হ্যাঁ স্যার ক্লিয়ার। দেখো তো কোন কোন ওয়ার্ডকে নেবে বেটা? আমি যে ওয়ার্ডগুলোকে মার্ক করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি, সেই ওয়ার্ডগুলোকে নাও। বল দিন স্যার হাইলাইট করে। শোনো, ফান্ডামেন্টাল রাইটস হলো বেটা রেকগনাইজড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, রেকগনাইজড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে বেটা এনফোর্সেবল এগেইনস্ট দ্য স্টেট, এনফোর্সেবল এগেইনস্ট দ্য স্টেট, এনফোর্সেবল এগেইনস্ট দ্য স্টেট। এবং কার দ্বারা এনফোর্সেবল? এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি। তো তিনটে চারটে পয়েন্ট আশা করি তোমরা খাতায় লিখে নিয়েছো। যদি লিখে নিয়ে থাকো, এইবার আমি আজকের টপিকে যাব, টুডেস টপিক, যেটা বেটা ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। খাতায় লিখে নিয়েছো তো? ওগুলো কিন্তু কাজে লাগবে। ওই কি গুলো দিয়ে আমরা বড় বড় ওয়ার্ডের চাবি খুলবো। বল হ্যাঁ স্যার, হ্যাঁ তালা খুলবো। শোনো, তো ওই কিওয়ার্ড গুলো এক জায়গায় রাখো। শোনো শোনো, তো ফান্ডামেন্টাল রাইটস যদি আমরা দেখি বেটা, ফান্ডামেন্টাল রাইটস বল স্যার 100 বার বলেছেন, রিকোয়ারমেন্টস রয়েছে, এক্সামিনেশনের রিকোয়ারমেন্টস রয়েছে। 100 বার যেটা বলছি সেখান থেকে এমসিকিউ পরীক্ষায় জিজ্ঞেস করে, আমার কথা শুনতে হবে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে দেখে নাও। তো তোমার গাইডেন্স সঠিক হচ্ছে কিনা, বেস্ট এডুকেটর হলো স্যার পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো ফান্ডামেন্টাল রাইটস কোথায় দেওয়া রয়েছে, এটাই ডব্লিউবিসিএস পরীক্ষায় অন্তত 4 বার জিজ্ঞেস করেছে প্রিলিমসে প্রিভিয়াস ইয়ার। তো ফান্ডামেন্টাল রাইটস যেটা দেওয়া রয়েছে স্যার পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 12 টু আর্টিকেল 35। কিন্তু তোমরা দেখবে যে ফান্ডামেন্টাল রাইটস আর 6 ফান্ডামেন্টাল রাইটস বলা রয়েছে, 6। বুঝতে পারলাম? অরিজিনাল কনস্টিটিউশনে কটা ছিল সব ইন ডিটেল দেখবো। কিন্তু যেটা আমার মেন কথা বলার, যে রাইট শুরু হচ্ছে, আমি ধরো তোমাদের বললাম যে ফান্ডামেন্টাল রাইটস কোথায় লেখা আছে, তোমরা বললে বেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমি বললাম যে বলো প্রথম আর্টিকেল কি, তোমরা বললে স্যার প্রথম আর্টিকেল 12। তো প্রথম আর্টিকেলে কোনো রাইট দেওয়া রয়েছে না স্যার, প্রথম আর্টিকেলসে কোনো রাইট দেওয়া নেই। পরের আর্টিকেলসে স্যার, পরের আর্টিকেলে, তো পরের আর্টিকেল যদি তুমি দেখো, পরের আর্টিকেল বেটা আর্টিকেল 13, তো সেখানেও কোনো রাইটস দেওয়া রয়েছে না, সেখানেও কোনো রাইটস দেওয়া নেই। তো আর্টিকেল 12 এবং আর্টিকেল 13 এমন দুটো ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেলস যেখানে তুমি কোনো রাইটস দেখতে পাবে না, অধিকার দেখতে পাবে না। বল স্যার তাহলে বললেন যে ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 12 টু 35, ভুল বলেছেন স্যার আপনি, ভুল বলিনি, ভুল বলিনি। শোনো, তো রাইটস দেখতে পাবে ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 14 টু 18 রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14 টু 18 রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 19 টু 22 দেখতে পাবে রাইট টু ফ্রিডম, তার মধ্যে আর্টিকেল 21 দেখতে পাবে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি অ্যান্ড প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল। ইন ডিটেল পড়াবো, এবং আমার পেড ব্যাচের স্টুডেন্ট বা ইউটিউবে যারা আমার কাছে এর আগে পড়েছো তারা ক্লিয়ার করতে পারছো। শোনো, তারপরে হচ্ছে স্যার আর্টিকেল 23 অ্যান্ড 24, যেখানে আমরা দেখতে পাবো বেটা রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন ইন ডিটেল আমরা পড়বো। তারপরে দেখতে পাবো রাইট টু রিলিজিয়ান,
রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান আর্টিকেল 25 to 28 আমরা দেখবো স্যার একদম। তারপরে দেখবো কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস আর্টিকেল 29 to 30 আমরা দেখবো যে মাইনরিটি কাকে বলে, রিলিজিয়াস মাইনরিটি কি, লিঙ্গুইস্টিক মাইনরিটি কি দেখবো। তারপরে বেটা রয়েছে কনস্টিটিউশনাল রেমিডিস। তো কনস্টিটিউশনাল রেমিডিস বেটা আন্ডার আর্টিকেল 32 5টা রেমিডিস আমরা দেখবো। হোয়াট ইজ হেভিয়াস কর্পাস, হোয়াট ইজ ম্যান্ডামাস, হোয়াট ইজ কিউয়ারেন্টো, হোয়াট ইজ প্রহিবিশন, হোয়াট ইজ সার্সিওরি। স্যার এগুলো প্রত্যেকটা ল্যাটিন ওয়ার্ড আমরা ডিটেল ক্লাসে পরে দেখবো। তো ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3, ধরো তোমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া খুললে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার 22টা পার্ট রয়েছে। তো তোমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কি বেটা, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ এ লিগাল বুক, রিটেন বুক একদম। তো একটা বুকের যেমন প্রথম খণ্ড থাকে, থাকে না? হ্যাঁ স্যার থাকে। দ্বিতীয় খণ্ড থাকে, থাকে না? থাকে। তেমনই কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার পার্টস রয়েছে। তো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট মানে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। তো তৃতীয় ভাগে থার্ড পার্টে রয়েছে বেটা ফান্ডামেন্টাল রাইটস। বোঝাতে পারলাম না? পারলাম না? বলে হ্যাঁ স্যার। তো পার্ট 4 এ কি রয়েছে বেটা, ডিপিএসপি রয়েছে। পার্ট 4 এতে কি রয়েছে বেটা, ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। তোমরা দেখতে দেখতে যাবো পরে ক্লাসে, শোনো। তো পার্ট 3 তোমরা ধরো খুলে ফেললে, তৃতীয় ভাগ খুলে ফেললে, এটা ধরো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো পার্ট 3 যে ফার্স্ট আর্টিকেল দেখতে পাবে, হ্যাঁ স্যার, তো পার্ট 3 যে ফার্স্ট আর্টিকেল দেখতে পাবে সেটা হলো আর্টিকেল 12। এবং সব থেকে বড় কথা, আর্টিকেল 12 এর মধ্যে তুমি কোনো রাইটস দেখতে পাবে না, তুমি কোনো অধিকার দেখতে পাবে না। হ্যাঁ স্যার। তো আর্টিকেল 12 এ কি বলা রয়েছে, আর্টিকেল 12 এ বলা রয়েছে তোমাদের ভবিষ্যৎ, মানে মানে তোমরা ভবিষ্যতে বেটা আর্টিকেল 12 হবে। বল বুঝলাম না স্যার, বুঝে যাবে, শোনো। তো আর্টিকেল 12 কে যদি আমরা দেখি বেটা, আমরা যদি আর্টিকেল 12 কে দেখি, তো আর্টিকেল 12 কে দেখতে গেলে আমরা দেখব যে আর্টিকেল 12 এ ডিফাইন করা হয়েছে স্টেট। আর্টিকেল 12 এ বেটা ডিফাইন করা হয়েছে দা ওয়ার্ড, সেটা হলো বেটা স্টেট। তো স্টেটের বাংলা শব্দ কি বেটা, স্টেটের বাংলা শব্দ হলো বেটা রাষ্ট্র একদম। তো স্টেটের ডেফিনেশন দেওয়া হয়েছে আর্টিকেল 12 এ। তো এই স্টেট কি স্টেট, তো আমি প্রথমত বাবা সাহেবকে একদিন ফান্ডামেন্টাল রাইটস আমি পড়লাম, পড়তে গিয়ে কোনো রাইটস পেলাম না। আমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ফোন করে জিজ্ঞেস করলাম, বল স্যার ফোন করেছিলেন একদম তোমাদের জন্য। তো বাবা সাহেবকে আমি জিজ্ঞেস করলাম যে গুরুদেব কেন কেন ফান্ডামেন্টাল রাইটস প্রথম আর্টিকেল, আর্টিকেল 12 এ কোনো অধিকার নেই, কোনো রাইটস নেই, সেখানে যেটা দেওয়া রয়েছে সেটা হলো রাষ্ট্রের ডেফিনেশন, যেটা দেওয়া রয়েছে সেটা বেটা রাষ্ট্রের ডেফিনেশন। বোঝাতে পারলাম না? পারলাম না? তো কেন দেওয়া হয়েছে, হোয়াই? তো এখান থেকে দুটো কোশ্চেন অ্যারাইজ হয় যে কেন পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস সেখানে কোনো অধিকার দেওয়া হলো না। কারণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে স্যার হিউজ হিউজ ব্রেন ইউজ হয়েছে একদম। বাবা সাহেবের মতো লয়ার না অতীতে ছিল না, আজকে আছে না, ভবিষ্যতে তৈরি হবে। তো বিষয় হচ্ছে বেটা কেন, হোয়াই কোশ্চেন অ্যারাইজ হয় যে কেন কোনো অধিকার দেওয়া হলো না, সেখানে সেখানে সংজ্ঞা দেওয়া হলো স্টেটের, ডিফাইন করা হলো স্টেট ওয়ার্ডটাকে। এবং 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর যেটা আমরা বুঝবো যে ডিফাইন যখন করাই হলো তখন স্টেট কাকে বলে, তখন স্টেট কাকে বলে। তো আমি যদি এক একজনাকে জিজ্ঞেস করি যে স্টেট কাকে বলে, তো এক একজন বেটা এক এক রকম উত্তর দেবে, তাই তো নাকি? একদম। তো স্টেট কাকে বলে আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। স্টেট কাকে বলে যদি তোমার জানতে ইচ্ছা করে, তুমি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পার্ট 3 খুলে ফেলো। ফার্স্ট আর্টিকেলে ডিফাইন করা রয়েছে দ্য ওয়ার্ড স্টেট হলো নাম্বার 1। শোনো, তো প্রথম যে কোশ্চেনটা সেটা হলো হোয়াই, কেন কোনো অধিকার না দিয়ে স্টেটের শব্দটা দেওয়া হলো। তার দুটো কারণ রয়েছে, দুটো কারণ। কি কারণ রয়েছে? কারণ রয়েছে স্যার ব্যাক স্লাইডে, যেখানে আমি তোমাদের লিখেছিলাম। কি লিখেছিলাম? আমি তোমাদের লিখেছিলাম, দেখো যেটা আমি তোমাদের গ্রিন কালিতে বলছি, যেটা আমি তোমাদের গ্রিন কালিতে বলছি, গ্রিন কালিতে হাইলাইট করছি যে ফান্ডামেন্টাল রাইটস, এই রেড কালিতে দেখো, সরি দেখো জাস্ট এ সেকেন্ড, ফান্ডামেন্টাল রাইটস যেটা আমি গ্রিন কালিতে তোমাদের হাইলাইট করছি, ফান্ডামেন্টাল রাইটস আর এনফোর্সেবল এগেইনস্ট দ্য স্টেট, এনফোর্সেবল এগেইনস্ট দ্য স্টেট।
তো ফান্ডামেন্টাল রাইটস তুমি এনজয় করবে রাষ্ট্রের বিরুদ্ধে, স্টেটের বিরুদ্ধে। তো স্টেটের বিরুদ্ধে তুমি কিভাবে ফান্ডামেন্টাল রাইটস এনজয় করবে আমরা দেখব একটু পরে। প্রথমে বুঝে নাও যে কেন স্টেট ওয়ার্ডটাকে ডিফাইন করা হলো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 12-এ। কেন কেন স্যার আর্টিকেল 12-এ যে ওয়ার্ডটা ডিফাইন করা হলো সেটা হলো স্টেট, সেটা হলো স্টেট। ওয়াই? কারণ 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 মোমেন্ট অফ দ্য ট্রুথ, ট্রুথ অফ দ্য মোমেন্ট, একদম শোনো। কারণ ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, হ্যাঁ স্যার, ফান্ডামেন্টাল রাইটস তোমাদের একদম আমি আমার অফলাইন ব্যাচের মতো, অনলাইন পেড ব্যাচের মতো রিল্যাক্সে পড়ায় মনে হয় না, ইউটিউবে পড়াচ্ছি, তো পড়তে থাকো। ফান্ডামেন্টাল রাইটস আর এনফোর্সেবল, এনফোর্সেবল এগেনস্ট দ্য স্টেট। স্টেটের এগেনস্টে ফান্ডামেন্টাল রাইটকে তুমি এনজয় করবে, একদম। কে এনফোর্স করবে? জুডিশিয়ারি। তো সেই স্টেটকে তো ডিফাইন করা দরকার, না হলে কালকে আমি পার্সন এ কে জিজ্ঞেস করব যে তোমার মতে স্টেট কি, সে বলবে আমার মতে স্টেট হলো আমার বাড়ির পাশের গ্রামটা স্যার স্টেট করে দেওয়া উচিত। কালকে আমি আরেকজনকে জিজ্ঞেস করব তোমার মতে স্টেট কি, কেউ বলবে রিলায়েন্স কোম্পানিকে স্যার স্টেট ঘোষণা করে দেওয়া উচিত, এত বড় কোম্পানি, এত এমপ্লয় কাজ করে। বোঝাতে পারলাম না? পারলাম না। তো স্যার ভারতবর্ষে জ্ঞানীর অভাব নেই। তো বিষয় হচ্ছে শোনো, তো বিষয় হচ্ছে যে কারণে সিটিজেন অফ ইন্ডিয়া, ম্যাঙ্গো পিপল, ম্যাঙ্গো পিপল, আমি, হ্যাঁ স্যার, মিয়ারলি সিটিজেন অফ ইন্ডিয়া, আমি, আমার যে বেসিক রাইটস রয়েছে, সরি, আমার যে বেসিক রাইটস রয়েছে, কি রাইটস রয়েছে? আমার রাইট রয়েছে রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আমার বাক স্বাধীনতা রয়েছে, হ্যাঁ স্যার, আমার নিজের বিবেকের স্বাধীনতা অনুযায়ী যে কোনো রিলিজিয়ানকে আমার প্রফেস, প্র্যাকটিস, প্রোপোগেট করার আমার অধিকার রয়েছে। তো আমার বেসিক ফান্ডামেন্টাল রাইটস, 99% ফান্ডামেন্টাল রাইটস তুমি এনজয় করবে এগেনস্ট দ্য স্টেট। তো যে কারণে স্টেট শব্দকে ডিফাইন করা দরকার ছিল, যে কারণে পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 12, আর্টিকেল 12 যেখানে ডিফাইন করা হচ্ছে দ্য ওয়ার্ড স্যার স্টেট। বোঝাতে পারলাম না? পারলাম না। কেন আর্টিকেল 12-এ কোনো অধিকার না দিয়ে স্টেটকে কেন ডিফাইন করা হলো? বিকজ fundamental rights are those rights which are basic rights guaranteed by the Constitution of India or recognized by the Constitution of India, enforceable by the judiciary against the state. So 99% fundamental rights, right to religion, right to freedom, speech and expression, right to movement, right to practice profession, my dear, 98% আনটাচেবিলিটি, আনটাচেবিলিটির ক্ষেত্রেও তুমি দেখবে আনটাচেবিলিটি স্টেটও প্র্যাকটিস করতে পারবে না, কোন সিটিজেনও তোমার এগেনস্টে প্র্যাকটিস করতে পারবে না। তো মোস্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস তুমি এনজয় করবে এগেনস্ট দ্য স্টেট। দ্যাটস ওয়াই ইট ইজ নেসেসারি টু ডিফাইন দ্য ওয়ার্ড স্টেট ইন দ্য ফার্স্ট আর্টিকেল, পার্ট 3, আর্টিকেল 12। আই হোপ পিকচার গেটিং ক্লিয়ার। এইভাবে সাবজেক্টকে পড়তে হয়, এমন নয় যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া খুললাম, মুখস্থ করা শুরু করো, আর্টিকেল 12-এ স্টেট বলা হয়েছে, স্টেট বলা হয়েছে। আরে বাবা, কেন বলা হয়েছে? বিউটি কি কনস্টিটিউশনের? এটা হলো বেটা কনস্টিটিউশনের ডিউটি, বিউটি। বোঝাতে পারলাম না? পারলাম না। আই হোপ পিকচার গেটিং ক্লিয়ার। তো এবার আমরা দেখবো যে প্রথমে আমরা দেখে নিলাম হোয়াই, প্রথমে আমরা দেখে নিলাম কেন কোনো অধিকার না দিয়ে স্টেট দেওয়া হয়েছে। এবার আমরা দেখবো যে স্টেটের ডেফিনেশন কি, যখন দেওয়াই হলো তখন কাকে স্টেট বলা হবে। তো তোমরা যদি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 12 খোলো, তো সেখানে দেখবে লেখা রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া। কি লেখা রয়েছে বেটা? সেখানে লেখা রয়েছে স্টেটের ডেফিনেশন। দেখো বলছি ডেফিনেশন অফ স্টেট, স্টেটের মধ্যে কি রয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হ্যাঁ স্যার, মানে মানে হলো বেটা ভারত সরকার, মানে হলো বেটা ভারত সরকার, হ্যাঁ স্যার। তারপরে কি লেখা রয়েছে স্যার? তারপরে লেখা রয়েছে পার্লামেন্ট অফ ইন্ডিয়া। তারপর কি লেখা রয়েছে স্যার? তারপর লেখা রয়েছে পার্লামেন্ট অফ ইন্ডিয়া।
মানে স্যার মানে হলো ভারতের আইনসভা। মানে কি? মানে হলো স্যার ভারতের আইনসভা। মানে হলো ভারতের আইনসভা। হ্যাঁ স্যার। তারপরে 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 লেখা রয়েছে স্টেট গভর্নমেন্ট। তারপরে লেখা রয়েছে বেটা স্টেট গভর্নমেন্ট। তো স্টেট গভর্নমেন্ট অফ ইচ স্টেট, প্রত্যেকটা স্টেটের স্টেট গভর্নমেন্ট মানে মানে স্যার রাজ্য সরকার। তো ভারতবর্ষ স্যার ফেডারেল না হলেও কোয়াসাই ফেডারেল স্টেট, তাই তো নাকি? তো ভারতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দেখা যায়, রাজ্যগুলোতে ইউনিয়নে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ভারত সরকার, স্টেট কাকে বলা হবে? স্টেট বলা হবে ভারত সরকারকে, স্টেট বলা হবে পার্লামেন্ট অফ ইন্ডিয়াকে। এবং স্টেট গভর্নমেন্ট অফ দ্য ইচ স্টেট, প্রত্যেকটা স্টেটের বেটা রাজ্য সরকার, প্রত্যেকটা স্টেটের বেটা রাজ্য সরকার এবং রাজ্যগুলোর অ্যাসেম্বলি এবং বেটা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। হ্যাঁ স্যার, মানে মানে হলো রাজ্যের আইনসভা। যেমন কেন্দ্রের আইনসভা ছিল তেমন কি রয়েছে বেটা, তেমন রয়েছে রাজ্যগুলোর আইনসভা। বোঝাতে পারলাম না পারলাম না? বল হ্যাঁ স্যার পেরেছেন, একদম। এবং তারপরে যে ওয়ার্ডটা লেখা রয়েছে সেটা হলো এনি আদার লোকাল অথরিটি। এনি আদার লোকাল অথরিটি, এনি আদার লোকাল অথরিটি, এনি আদার লোকাল অথরিটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া or under the control of, or under the control of government of India, under the control of government of India। তো স্টেট, এটা স্যার আর্টিকেল 12 লেখা রয়েছে কোথায় বেটা? লেখা রয়েছে আর্টিকেল 12 স্টেটের ডেফিনেশন। ফার্স্ট আর্টিকেল পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য ওয়ার্ড স্টেট। এবং স্টেটের মধ্যে কি কি কম্পোনেন্ট রয়েছে? স্টেটের মধ্যে কি কি কম্পোনেন্ট রয়েছে? স্টেটের মধ্যে নাম্বার 1 কম্পোনেন্ট রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো ভারত সরকার। এবং স্টেটের মধ্যে নাম্বার 2 কম্পোনেন্ট রয়েছে পার্লামেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের আইনসভা। বোঝাতে পারলাম না পারলাম না? এবং স্টেট গভর্নমেন্ট, প্রত্যেকটা স্টেটের রাজ্য সরকার, রাজ্যের আইনসভা। অ্যান্ড এনি আদার, মোস্ট ক্রুশাল ওয়ার্ড হেয়ার ইজ এনি আদার লোকাল অথরিটি। তো লোকাল অথরিটি মানে মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়ে গেল, পঞ্চায়েত রাজ হয়ে গেল, এনি আদার কনস্টিটিউশনাল বডিজ হয়ে গেল। বোঝাতে পারলাম না পারলাম না? এনি আদার লোকাল অথরিটি উইদিন দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া অর আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আন্ডার দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া অর আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ। তো স্টেটের ডেফিনেশন কি? স্টেটের ডেফিনেশন আমার সঙ্গে বলো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, স্টেট লেজিসলেচার, এনি আদার লোকাল অথরিটি উইদিন দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া অর আন্ডার দ্য গভর্নমেন্ট অফ, অর আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বোঝাতে পারলাম না পারলাম না? একদম ক্লিয়ার হয়েছে? তো স্টেটকে এবার একটু আমরা স্যার ডিটেলে দেখব স্টেটের ডেফিনেশন। তো স্টেটের ডেফিনেশনের মধ্যে কি কি রয়েছে দেখে নাও। স্টেটের ডেফিনেশনের মধ্যে কি কি রয়েছে দেখে নাও। স্টেটের ডেফিনেশনের মধ্যে নাম্বার 1 কি রয়েছে বেটা? ইন্ডিয়ান গভর্নমেন্ট। বলেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার, ইন্ডিয়ান পার্লামেন্ট, হ্যাঁ স্যার, লোকসভা এবং রাজ্যসভা, পার্লামেন্টের বোথ হাউস। লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ অর্গানস অফ দ্য স্টেট গভর্নমেন্ট। তো স্টেট গভর্নমেন্টের লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ অর্গানস মানে স্যার স্টেট গভর্নমেন্ট অফ দ্য ইচ স্টেট অ্যান্ড স্টেট লেজিসলেচার অফ দ্য ইচ স্টেট। স্টেট লেজিসলেচারে যদি দুটো হাউস থাকে তাহলে দুটো হাউস। অল লোকাল অথরিটিস, দ্য ক্রুশাল ওয়ার্ড হিয়ার ইজ লোকাল। লোকাল অথরিটিস মানে বেটা মিউনিসিপ্যালিটিস হয়ে গেল, পঞ্চায়েত হয়ে গেল, জেলা পরিষদ হয়ে গেল, ব্লক পঞ্চায়েত হয়ে গেল, ডিস্ট্রিক্ট বোর্ডস হয়ে গেল, বিভিন্ন ইমপ্রুভমেন্ট ট্রাস্ট হয়ে গেল, কনস্টিটিউশনাল বডিজ হয়ে গেল। তো স্টেট বলতে আমরা শুধু এই কটাকেই বুঝবো। তো স্যার কালকে আমার মনে হচ্ছিল স্যার আদানি কোম্পানি স্টেট, না বেটা আদানি স্টেট না। এরপর যদি কেউ জিজ্ঞেস করে স্টেটের ডেফিনেশন কি, দেখো লয়ের দুটো কালার রয়েছে, একটা হলো বেটা সাদা। বল সাদা কি? এটা তো সবুজ হয়ে গেল স্যার। শোনো, সাদা মনের চোখে দেখো। আর একটা হলো বেটা কালো, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমাদের এক্ষেত্রে বুঝতে হবে
যে বেটা স্টেটের ডেফিনেশন কোথায় দেওয়া রয়েছে, আর্টিকেল 12-এ দেওয়া রয়েছে। এবং তোমরা যখন সামনের বছর বা তারপরের বছর সিভিল সার্ভিস এক্সামিনেশন ক্র্যাক করবে, তখন তোমরা হয়ে যাবে মিয়ারলি সিটিজেন থেকে তোমরা হয়ে যাবে আর্টিকেল 12, তোমরা হয়ে যাবে আর্টিকেল 12, তোমরা হয়ে যাবে স্টেট। কেন স্যার? কারণ তোমরা যদি হয় স্টেট গভর্নমেন্টের আন্ডারে, না হলে স্টেট লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ গভর্নমেন্টের আন্ডারে, না হলে লোকাল অথরিটিস এর মধ্যে তোমরা কিন্তু নিজের জব প্রোফাইল তৈরি করবে, নিজে কিন্তু কাজ করবে। তো তোমরা স্যার ফিউচার আর্টিকেল 12, তোমাদের স্থান হবে স্যার পার্ট 3 আর্টিকেল 12-এ। বোঝাতে পেরেছি না পারিনি? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? সাবজেক্টকে বেটা এইভাবে পড়তে হয়। ইটস আ ইউটিউব ক্লাস, ভেরি টাইম লিমিট বাউন্ডেশন, টাইম লিমিটেশন থাকে, তো যে কারণে স্যার আর ডিটেলে যাওয়া সম্ভব হয় না। তো আমি তোমাদের আমার যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে সাবজেক্টকে পড়তে হয়। একটা আর্টিকেল 12, মোস্ট অফ দ্য স্টুডেন্ট পড়েই না হোয়াট ইজ আর্টিকেল 12, আর্টিকেল 12 কেন কোনো অধিকার না দিয়ে স্টেট দেওয়া হলো, আর যদি স্টেট দেওয়াই হয়ে থাকে তো স্টেটের ডেফিনেশন কি, স্টেটের মধ্যে কি কি পড়ে। তো এইভাবে স্যার সাবজেক্টকে পড়তে হয়। হোয়াট, হোয়াই অ্যান্ড হাউ, তিনটে কোশ্চেন সবসময় টপিকের পেছনে তৈরি করবে। নিজে পড়ো, আমার কাছে পড়ো, যেখানে পড়ো, কেউ খারাপ পড়ায় না, প্রত্যেকটা শিক্ষক ভালো, তোমরা ভালো স্টুডেন্ট। কিন্তু বিষয় হচ্ছে তোমাদের মধ্যে যে পাওয়ারটা রয়েছে না, যে ইন্টারনাল পাওয়ার রয়েছে, সেটা তোমাদের চিনতে হবে। আর আমাদের ছোট থেকে বলা হয় পড়ো, তো স্কুল কলেজে তোমাদের এইভাবে কোনোদিন ফান্ডামেন্টাল রাইটস মুখস্থ করেছো যদি পলিটি 11, 12 বা কলেজে পড়ে থাকো, তো মেমারাইজেশনের জিনিস নয় বেটা, এটা মেমারাইজেশনের জিনিস নয়, বুঝতে হবে ফান্ডামেন্টাল রাইটস। ইন্ডিয়া দীর্ঘদিন ব্রিটিশ কোলোনাইজ কান্ট্রি ছিল, তো দীর্ঘ স্ট্রাগলের পর ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয় এবং তারপর সিটিজেনকে রাইটস গ্যারেন্টার করে। যেখান থেকে ফান্ডামেন্টাল রাইটস কে অ্যাডপ্ট করা হয় কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন অফ ইউএসএ, তারা বিল অফ রাইটস কে তাদের কনস্টিটিউশনে অ্যাডপ্ট করে বেটা 10th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। বাট আওয়ার ফাউন্ডিং ফাদার্স, দে আর ওয়াইজ ম্যান, তারা লেট করেননি, তারা প্রথমে অরিজিনাল কনস্টিটিউশন মানে বেটা 1949, 1950 কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে তারা ফান্ডামেন্টাল রাইটস কে পার্ট 3-তে কনস্টিটিউশন দ্বারা রেকগনাইজড করেছেন। তো কেন আর্টিকেল 12? বিকজ ফান্ডামেন্টাল রাইটস আর দোজ রাইটস হুইচ আর এনফোর্সেবল এগেইনস্ট দ্য স্টেট, এবং দ্যাটস ওয়াই ইট ইজ নেসেসারি টু ডিফাইন দ্য ওয়ার্ড স্টেট। স্টেটকে ডিফাইন করা দরকার। তুমি যার এগেনস্টে রাইট এনজয় করবে, তুমি যদি তাকেই না চেনো, তো তুমি কিভাবে তুমি তার এগেনস্টে রাইট এনজয় করবে? কিভাবে স্টেটের এগেনস্টে এনফোর্স করা হবে? তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্টেট? তো ডেফিনেশন অফ স্টেট: গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, স্টেট লেজিসলেচার, এনি আদার লোকাল অথরিটি উইদিন দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া অর আন্ডার দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া। এবং লাস্ট ওয়ার্ড আমি আরেকটা কথা বলিনি, বারবার আমি যে ওয়ার্ডটা বলছি আন্ডার দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া, আন্ডার দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া কথার অর্থ হলো, তোমরা যদি দেখো স্যার এটা আমার ইন্ডিয়ান টেরিটরি, তো ইন্ডিয়ান টেরিটরির মধ্যে স্যার টোটালটা আমার স্টেট একদম, কিন্তু দেখা গেল ইন ফিউচার আমরা স্যার পিও কে দখল করে নিলাম, আমাদেরই পার্ট আমরা স্যার অকুপাই করে নিলাম, তো ইন ফিউচার পিও কেও স্যার ইন্ডিয়ান স্টেট হিসাবে ধরা হবে। বোঝাতে পারলাম না? হ্যাঁ, বোঝাতে পেরেছি না পারিনি? তো এটা হলো স্যার কমপ্লিট ডেফিনেশন অফ আর্টিকেল 12। আজকের পর আর্টিকেল 12 থেকে কোনো কোশ্চেন আর ভুল হবে না। কে কে রয়েছে ক্লাসে? আদৌ কেউ আসো না? নেই? বল না স্যার নেই। প্রশান্ত ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে একদম? নেক্সট আমরা আর্টিকেল 13 আজকে আর পড়বো না, আর্টিকেল 13 আমরা স্যার পরের দিন পড়বো। এরপর আমার ইকোনমিক ক্লাস রয়েছে, ঠিক 15 মিনিট পরে ইউটিউবে শুরু হবে, এভরিওয়ান ইকোনমিক ক্লাসে জয়েন করে নেবে। পরের দিন বেটা আমরা পড়বো যে আর্টিকেল 13, এবং আর্টিকেল 13-এও আমরা দেখবো যে কোনো অধিকার নেই, আর্টিকেল 13-এও কোনো অধিকার দেওয়া হয়নি। আর্টিকেল 13-এ যেটা করা হয়েছে সেটা হলো ডিফাইন করা হয়েছে দ্য ওয়ার্ড ল। তো লকে অ্যাকচুয়াল ডিফাইন করা হয়নি, ঘুরিয়ে বলা হয়েছে যে কাকে ল বলা হবে না। তার মানে ইন আদার ওয়ার্ডস ঘুরিয়ে বলা হয়েছে যে কাকে ল বলা হবে, কাকে আইন বলা হবে। বোঝাতে পারলাম না? তো আজকের ক্লাসে যেমন দেখলাম যে কেন ফার্স্ট আর্টিকেল 12 পার্ট 3 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেখানে কোনো রাইটস না দিয়ে স্টেট ওয়ার্ডকে ডিফাইন করা হয়েছে। তো আমরা প্রথমে যেমন দেখলাম হোয়াই, এবং তারপরে দেখলাম হোয়াট ইজ দ্য মিনিং, অ্যাকচুয়াল মিনিং ওয়ার্ড অফ স্টেট অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এবং কালকেও আমরা আর্টিকেল 13 যখন পড়বো, তখন আর্টিকেল 13টাকেও আমরা স্যার প্রথমে পড়বো যে হোয়াট, কেন, প্রথমে পড়বো হোয়াই, যে কেন এখানেও কোনো অধিকার না দিয়ে ডিফাইন করা হলো দ্য ওয়ার্ড ল, এবং তারপরে আমরা বুঝবো
যে ল কাকে বলে। বোঝাতে পারলাম না হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ল, ল বলতে কি বোঝায়, কেমন একদম। তো আজকের ক্লাস এই পর্যন্তই বেটা। আমি আবারও বলছি, ভেরি ইকোনমিক্যাল প্রাইস, ইটস আ গোল্ডেন অপরচুনিটি টু জয়েন মাই টার্গেট WBCS 2024 ব্যাচ এবং নিজের প্রিপারেশনকে রিয়েলিস্টিক চান্স দাও। কিভাবে স্যার? কোর প্রিপারেশন করো আমার সঙ্গে, কেমন একদম। তো স্যার জয়েন করে নাও ব্যাচে। ব্যাচে জয়েন করার জন্য কি করতে হবে বেটা? ব্যাচে জয়েন করার জন্য কিচ্ছু করতে হবে না, ডেমো ক্লাসের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও। এই নাম্বার তোমার জীবন পরিবর্তন করতে পারে। মান্থলি 300, মানে স্যার ডেলি 10 টাকা। হ্যাঁ স্যার, তো ডেলি 10 টাকার বিনিময়ে এবারও যদি বলো স্যার আমাদের ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, তার মানে বুঝতে হবে স্যার অজুহাত দিচ্ছ। বোঝাতে পারলাম? তো যে সেই সমস্ত স্টুডেন্ট যাদের প্রকৃত ক্যাপাবিলিটি রয়েছে, এক্সাম তুমিই ক্র্যাক করবে, তোমার মধ্যে পূর্ণ ক্যাপাবিলিটি রয়েছে, আমি শুধু অ্যাজ এ গাইড তোমাকে একটু এগিয়ে দেবো সাবজেক্টকে বুঝিয়ে। বোঝাতে পারলাম না? তোমার যেখানে কনসেপ্ট পড়তে অসুবিধা হয়, সেই কনসেপ্টকে সহজ করে সরল করে তোমার সামনে উপস্থাপন করার দায়িত্ব আমার। এটা হলো এডুকেটরের কাজ। এবং আমার যেটা প্রাইম কাজ, তোমাকে WBCS অফিসার বানানো নয়। বল তাহলে স্যার ক্লাসে থাকবো না। শোনো, আমার প্রাইম কাজ হচ্ছে তোমাকে এডুকেট করা, কারণ আমি একজন এডুকেটর। বোঝাতে পেরেছি না পারিনি? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? ওকে বেটা, টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ। প্রমিট ফর ইন্ডিয়ান ইকোনমি মনিটারি পলিসি ক্লাসে জয়েন করে নাও এবং 7:30 থেকে আমার পেড ব্যাচ থাকে। তো তারপরে আমরা আবার 10:30 থেকে ইউটিউবে আসবো, কেমন একদম। টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ।